আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি শিকা আজিজ। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুকে হত্যার সমস্ত পরিবেশ জাসদ সৃষ্টি না করলে আজ ভিন্ন একটি বাংলাদেশ হতো, দেশ আরও এগিয়ে যেত, ছাত্রলীগের বর্ধিত সভায় বলেছেন সৈয়দ আশরাফ। সাঁড়াশি অভিযানে সারা দেশে 24 ঘন্টায় আটক ৩,245 জন। টার্গেট কিলিং ঠেকাতে গোয়েন্দা সংস্থাগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর সুপারিশ নিরাপত্তা বিশ্লেষকদের। আদালতের নির্দেশনা উপেক্ষা করে পরোয়ানা ছাড়াই গণগ্রেফতারের অভিযোগ বিএনপির। হয়রানির উদ্দেশ্যে বিএনপি জামায়াতকে গুপ্ত হত্যায় জড়ানো হচ্ছে না, দাবি তথ্যমন্ত্রীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিয়া ইন্তেকাল করেছেন। বনানী কবরস্থানে দাফনকাল। বিএনপি চেয়ারপারসন সহ বিশিষ্টজনদের শোক। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চায়ের সাথে সেরাটা। বিস্তারিত সংবাদ। জাসদ বঙ্গবন্ধুকে হত্যা করার সমস্ত পরিবেশ সৃষ্টি না করলে আজকের দেশ ভিন্ন একটি বাংলাদেশ হতো, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বাংলাদেশ ছাত্রলীগের বর্ধিত সভায় সৈয়দ আশরাফ আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড না হলে দেশ আরও এগিয়ে যেত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত সভায় জাসদের সমালোচনা করে তিনি আরও বলেন, যারা তথাকথিত বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলে তারা ভণ্ড। জাসদকে হটকারী আখ্যা দিয়ে তাদের বিষয়ে সজাগ থাকারও পরামর্শ দেন আওয়ামী লীগের এই নেতা। একটা চেতনা এই যে দেশটাকে ছিন্ন ভিন্ন করে হলো, এই যে দেশটাকে ছিন্ন ভিন্ন করে হলো এই তৎকালীন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারক বাহক। পরবর্তী অবশ্য তারা জাসদ নামে একটা রাজনৈতিক সংগঠন করে। আর এখন আমাদের লেজুর ভিত্তি একজন মন্ত্রী দেওয়া হয়েছে এটি যথেষ্ট যে হটকারীরা কোনো সময় কনস্ট্রাকটিভ না, এবং তারা ভণ্ড। যারা আপনার বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলছিলেন তারা ছিল 100% ভণ্ড। যদি তারা বঙ্গবন্ধুকে হত্যা করার সমস্ত পরিবেশ যদি সৃষ্টি না করত, তাহলে আজকের বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ। জাসদ নামক এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ যেন কোনোদিনই একদিন কার্যকরী রাষ্ট্র হতে না পারে। আমাদের বাধ্য হয়ে আপনার জঙ্গি ও সন্ত্রাস বিরোধী চলমান সাঁড়াশি অভিযানে সারা দেশ থেকে রবিবার সকাল থেকে আজ পর্যন্ত 24 ঘন্টায় গ্রেফতার করা হয়েছে ৩,245 জনকে। গত 3 দিনে এ নিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলো প্রায় 8,500 জন। দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা পুলিশের হাতে আজ 8 শতাধিক মানুষকে আটকের খবর জানিয়েছেন। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে নড়াইলে আটক করা হয়েছে এক ছাত্রলীগ নেতাকে। চট্টগ্রামে জামায়াত শিবিরের 17 জন সহ 285, রাজশাহীর বাগমারা থেকে ককটেল, পেট্রোল বোমা সহ এক জেএমবি সদস্য সহ 103 জনকে, যশোরে 92, কুমিল্লায় 115, সাতক্ষীরায় 52, গাজীপুরে 84, বগুড়ায় 100, জামালপুরে 34 ও গাইবান্ধায় 33 জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রাজনৈতিক কর্মী, মাদক ও অস্ত্র মামলার আসামিরাও রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, টার্গেট কিলিং বন্ধে জঙ্গিবাদ বিরোধী অভিযান চলবে 1 সপ্তাহ। এদিকে পাবনায় সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডের হত্যার ঘটনায় গ্রেফতার আবুল হাশিম ওরফে গাল কাটা হাশিমকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, রবিবার মধ্যরাতে হেমায়েতপুর গ্রামের নিজ বাড়ি থেকে সেবায়েত নিত্যরঞ্জন হত্যায় জড়িত সন্দেহে হাশিমকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে পাবনা আমলি আদালত 1-এ হাজির করে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মোহাম্মদ নাজিমুদ্দৌলা 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 10 জুন ভোরে পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এ নিয়ে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বনপাড়ায় খ্রিস্টান মুদি ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যায় অভিযুক্ত বাড়ির ভাড়াটিয়া মনোয়ারা খাতুন মনির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে মনিকে নাটোর আমলি আদালতে হাজির করলে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিবার দুপুরে মোবাইল ফোন ট্র্যাকিং করে রাজধানীর বাড্ডা থেকে তাকে আটক করে নাটোর ডিবি পুলিশ। গত 5 জুন নাটোরের বনপাড়ার খ্রিস্টান পল্লীতে মুদি ব্যবসায়ী সুনীল গোমেজকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
গোয়েন্দা সংস্থাগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো ছাড়া টার্গেট কিলিং ঠেকানো যাবে না বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। জঙ্গিদের সম্পর্কে তথ্য দিতে জনগণকে উদ্বুদ্ধ করার উপরও জোর দেন তারা। অন্যদিকে ইসলামী চিন্তাবিদরা বলছেন, ধর্ম সম্পর্কে কম জানা এবং এক শ্রেণীর কথিত ধর্মগুরুর অপব্যাখ্যার কারণেই তরুণরা ঝুঁকছেন জঙ্গিবাদের দিকে। উন্নয়নশীল দেশ বাংলাদেশ থেকে শুরু করে মহাশক্তিধর যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই এখন বড় আতঙ্কের নাম জঙ্গিবাদ। ইসলামিক চিন্তাবিদরা বলছেন, ধর্মের অপব্যাখ্যার পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনাও জঙ্গিবাদ বিস্তারের কারণ। ইসলামের ক্ষেত্রে তো এটি যাই না, যেখানে নাম হচ্ছে ইসলাম, শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা। আগে যে লিটারেচারগুলো আছে আমাদের সামনে, তার মধ্যে কিছু অপব্যাখ্যা রয়েছে, তার দ্বারা কিছু মানুষ উত্তেজিত হচ্ছে বা কিছু মানুষ তার দ্বারা জঙ্গিবাদের সহযোগিতা পাচ্ছে। আরেকটা হচ্ছে রাজনৈতিক ফায়দা লুটবার জন্য ধর্মকে ব্যবহার। পারিবারিক শিক্ষা ও পরমত সহিষ্ণুতার অভাবও সাম্প্রতিক খুন খারাপির কারণ বলে মনে করেন অধ্যাপক আব্দুর রশিদ। কেউ কেউ না বুঝে ধর্ম সম্পর্কে অত্যন্ত খারাপ মন্তব্য করায় কিছু লোক এটা প্রতিক্রিয়া দেখায় অত্যন্ত জঙ্গি অবস্থান নিয়ে। কিন্তু লেখনীর প্রতিক্রিয়া লেখনীর মাধ্যমে, বক্তৃতার প্রতিক্রিয়া বক্তৃতার মাধ্যমে দেখাতে হবে। যখন আমরা ন্যায় বিচারকে নিশ্চিত করতে পারবো এবং মানুষের প্রত্যেককে তার বিচার, তার সামাজিক মর্যাদাকে দিতে পারবো, তখন এই ধরনের জঙ্গিবাদ বা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা তখন আর চলবে না। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশে জঙ্গিবাদী হামলা নিয়ন্ত্রণে গোয়েন্দা সংস্থাগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। এই ধরনের যারা থ্রেট আছে, এদেরকে লোকেট করার জন্য দরকার আরো ইফেক্টিভ ইন্টেলিজেন্স। এখন পর্যন্ত যে এফোর্ট আছে সেটা পর্যাপ্ত না। যত দ্রুত ইন্টেলিজেন্সটা গিয়ার আপ করা যাবে বা বাড়ানো যাবে এবং মানুষদেরকে এই ইন্টেলিজেন্সকে কোঅপারেট করার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যাবে বাই ক্যাম্পেইন, এবং যতটুকু কোঅপারেটিভ করা যাবে টু দ্য সিকিউরিটি ফোর্সেস, ততই তাড়াতাড়ি এটা সফল হবে। শিক্ষা ব্যবস্থার গলদও দেশে জঙ্গি তৈরি করছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। বদরুল আলম নাবিল, বাংলা ভিশন, ঢাকা। বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য সহজীকরণ চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। 82তম দেশ হিসেবে চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিল বাংলাদেশ। এর ফলে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়বে, গতি আসবে আমদানি রপ্তানিতে, জোরদার হবে শুল্ক কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা। এছাড়া বৈঠকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন 2016 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের আওতায় বিএনসিসি অধিদপ্তর করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তরের প্রধান হবেন মহাপরিচালক, থাকবে একটি উপদেষ্টা কমিটি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুলগেরিয়া, সৌদি আরব সফর সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। এ সময় জানানো হয়, আগামী 1 বছরের মধ্যে সৌদি আরবে 5 লাখ বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হবে। মক্কা ও মদিনার 2 পবিত্র মসজিদ রক্ষায় দেশটিকে প্রয়োজনে দেয়া হবে সব ধরনের সামরিক সহায়তা। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সাথে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সম্মানে ইফতারের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ইফতারে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট, যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্ল্যাক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরো মায়াদুন, ভারতের সহকারী হাইকমিশনার ডক্টর আদর্শ সোহাইকা উপস্থিত ছিলেন। এছাড়াও কুয়েত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, কোরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানরা এই ইফতার মাহফিলে অংশ নেন। এতে মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। আদালতের নির্দেশনা উপেক্ষা করে পরোয়ানা ছাড়াই দেশব্যাপী গণগ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রকৃত জঙ্গিদের আড়াল করে বিরোধী মতের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতনের জন্যই এই সাঁড়াশি অভিযান বলেও মন্তব্য করেন তিনি। ঈদের আগে জনমনে ভীতি তৈরি করার জন্য চলমান এই গণগ্রেফতারের কঠোর সমালোচনা করেন রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব অভিযোগ করেন। বলেন, এখন পর্যন্ত সারা দেশে বিরোধী মতের 2100 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মনে করে জঙ্গিবাদ আড়াল করার জন্যই চলমান পুলিশি অভিযানের স্টিম রোলার দেশবাসীর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আসলে ধারাবাহিক হত্যাকাণ্ড বন্ধ করা নয়, বরং চলমান অভিযান গণতন্ত্রকামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর জুলুম করার জন্য গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। পরোয়ানা ছাড়া
গ্রেপ্তারে উচ্চ আদালতের নির্দেশনাকে সরকার ধৃষ্টতার সাথেই অগ্রাহ্য করে চলেছে। এই সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে উর্দি পরা ক্রিমিনালে পরিণত করেছে। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বিএনপি জামায়াত নেতাকর্মীদের গুপ্ত হত্যার সাথে সামিল করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী অভিযোগ করেন, গুপ্ত হত্যার প্রযোজক বিএনপি, নির্দেশক জামায়াত এবং অভিনেতারা হচ্ছেন শিবির সহ বিভিন্ন জঙ্গি সংগঠন। সরকার এসব গুপ্ত হত্যার বিচার করবে বলেও জানান তিনি। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সরকার শতভাগ সক্ষম দাবি করে তথ্যমন্ত্রী বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য অন্য কোনো দেশের সহযোগিতার প্রয়োজন নেই। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেগম খালেদা জিয়ার নামে সবগুলো মামলা দায়ের করা হয়েছে। সাম্প্রতিক গুপ্ত হত্যার সঙ্গে বেগম জিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাকেও এই অভিযোগে আদালতে নেওয়া হবে। বাংলাদেশে যে জঙ্গি সন্ত্রাসের তৎপরতা চলছে তার প্রডিউসার হচ্ছে যে বিএনপি এবং খালেদা জিয়া, ডাইরেক্টর জামাত, আর মাঠের অ্যাক্টর হচ্ছে শিবির, আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি এবং জঙ্গি সংগঠনগুলো। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করার জন্যে বাইরের কোনো রাষ্ট্রনায়কের কাছে কোনো আর্জি করার প্রয়োজন নেই। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অতিরিক্ত দামে চিনি বিক্রির দায়ে রাজধানীর চকবাজারে 2 ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং একটি কারখানা সিলগালা করে দিয়েছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। দুপুরে এক সেমাই কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, নোংরা পরিবেশে কোনো অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছে সেমাই। এ সময় প্রতিষ্ঠানের মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। আরেকটি কারখানায় অভিযানে দেখা যায়, অত্যন্ত নোংরা পরিবেশে তাল মিশ্রি তৈরি করা হচ্ছে। তালের রস থেকে মিশ্রি তৈরির কথা থাকলেও এখানে চিনি দিয়ে তা তৈরি করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা পালিয়ে গেলে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এদিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে চিনি বিক্রির দায়ে এক আড়তদারকে 50,000 টাকা জরিমানা করা হয়। এখন দেখবেন বাংলালিংক ঈদ ফেস্ট ইফতার বাজার সংবাদ। ইফতারের ব্যতিক্রম আয়োজন টিএসসিতে। উচ্ছ্বাস আনন্দে প্রতিদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাণকেন্দ্রে জমে ওঠে ইফতারের আসর। বিশেষ করে শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী সহ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আগতরা মাতিয়ে তোলে এই আয়োজনকে। ছুটির দিনের আমেজে তো থাকে আরও ভিন্নতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সাহিত্য সংস্কৃতির এই মোহনায় রমজানের শেষ বিকালে নেমে আসে ধর্মীয় আবহ। তারুণ্যের কোলাহলে রোজার ক্লান্তি ছাপিয়ে মুখর পুরো এলাকা। সহপাঠী ও বন্ধুদের নির্মল আড্ডায় যোগ হয় ইফতারির সব আয়োজন। সবুজ ঘাসে খোলা আকাশের নিচে ভাগে ভাগে সবার অপেক্ষায় এ এক অন্য চেহারা। ফিনান্স ডিপার্টমেন্টে পড়ছি, তো এখানে আসলে এর আগে কখনো ইফতার করিনি, এটাই আমার নতুন অভিজ্ঞতা। আলুর চপ, তারপরে ছোলা, হাতে বানানো শরবত, আরও অনেক কিছু। ঢাকা ইউনিভার্সিটির সাথে আমার প্রাণের সম্পর্ক, তো আমি আসলে সবসময় জায়গায় আসব, এবং আমি যতই বড় হই এবং যতই প্রফেশনাল লাইফে যাই, কিন্তু এই টিএসসির প্রোগ্রাম না করলে আমার মনে হয় যে ইফতারিটা শূন্যতা থেকে যায়। এই আনন্দে শরিক হতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অনেকেই আসেন দল বেঁধেও, কেউ বা সাথে নিয়ে আসেন পরিবারের অন্য সদস্য। ইফতারির সময় বাবা মা কাছে না থাকলেও সবাই মিলেমিশে হয়ে যান এক পরিবারের সদস্য। এখানে ইফতার করার একটা মজা অন্যরকম, তো প্রতি বছর আমরা এখানে আসি। অনেক নতুন নতুন মুখ দেখে ইফতার করা ভালোই লাগতেছে। ফ্যামিলিকে মিস করি, তবে এখানে যে খুব একটা খারাপ অবস্থা আছে তা না, বন্ধু বান্ধব আছে, সবাই আছে, ভালোই কাটছে। হলে যারা থাকে তাদের জন্যই আসি, মানে গেট টুগেদারের জন্য। এর বাইরে টিএসসিতে বসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এলাকা ভিত্তিক সংগঠনের ইফতারের আয়োজনও এ যেন আরেক মিলন মেলা। মিজানুর রহমান, সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রুহ আফজা, ঈদ বাজার সংবাদ। ঈদকে ঘিরে রাজধানীর ফ্যাশন হাউসগুলোতে পড়েছে কেনাকাটার ধুম। তরুণ তরুণী সহ নানা বয়সীরা ভিড় করছেন বুটিক শপগুলোতে। বরাবরের মতো ক্রেতাদের চাহিদার কথা বিবেচনায় রেখে এবারও দেশি কাপড়কে প্রাধান্য দিয়েছেন ডিজাইনাররা। হাতের কারুকাজ আর প্রথাগত নকশার পোশাক খুব সহজে নজর কাটছে ক্রেতাদেরও।
গরমের সময়ে ঈদ হওয়ায় এবারও রাজধানীর ফ্যাশন হাউসগুলোর পোশাকে প্রাধান্য পাচ্ছে দেশি সুতি আর তাঁতের কাপড়। সবকিছুতেই দেশীয় সূচিশৈলীর অপূর্ব ব্যবহার। দেশের প্রথম দিকের এসব ফ্যাশন হাউসের প্রতিটি পণ্যেই আছে গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া। ঈদের জাঁকজমক কিছু পরতে হবে এমন ধারণা থেকেও সরে আসছেন তরুণীরা। বৈচিত্র্যময় রঙের সুতির আরামদায়ক কাপড় আর ডিজাইনে একটু ভিন্নতা, এমন পোশাকই তারা পছন্দ করছেন বেশি। আমি অলওয়েজ ট্রাই করি যে একটা বিলবোর্ডের ড্রেসটা যাতে কিনতে পারি। এখন ওটার জন্যই আমি খুঁজছি আসলে বিলবোর্ডের ড্রেসটা পাবো কিনা। আমাদের সামারে ঈদ হচ্ছে, সে কারণে গোসলের পরপরই আমি এগুলো পরে একটু স্বাচ্ছন্দ্য ফিল করব। বিভিন্ন বয়সী ক্রেতাদের চাহিদা বিবেচনায় রং ও সূচিশৈলীতে নানা বৈচিত্র্য আনার চেষ্টা করছে দেশীয় ব্র্যান্ডের ফ্যাশন হাউসগুলো। ঈদ উপলক্ষে এখনো হয়তো আরও লেটেস্ট কিছু আসেনি, বাট যতটুকু মনে হচ্ছে পছন্দসই। ছেলের জন্য একটা শার্ট, তারপরে ফতুয়া, জুতা, এসব আর কি। সুতি থেকে বেনারসি কাপড়ে হাতের কাজের পাঞ্জাবিও রয়েছে তরুণ থেকে সব বয়সীদের জন্য। মিসেসদের বা আমার মেয়ের জন্য সেটা হচ্ছে আলাদা, তাদের তো অনেক কিছু, কিন্তু ছেলেদের ঈদ মানেই পাঞ্জাবি। আমার হাজব্যান্ডের জন্য, ছেলের জন্য পাঞ্জাবি কিনেছি, মেয়ের জন্য জামা কিনেছি, আমার জন্য 3 পিস কিনেছি। হাতের কাজের প্রচলিত সব কৌশল যেমন ব্লক, বাটিক বা সুই সুতার কারুকাজে দেশীয় হাউসগুলো সক্রিয়তা রাখারও চেষ্টা করছে। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ক্রেতারা মার্কেটে ভিড় এড়িয়ে ফ্যাশন হাউসে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। জ্যোতিকা ঘোষ, বাংলা ভিশন, ঢাকা। বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এম মনিরুজ্জামান মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোক নেমে এসেছে আত্মীয় স্বজন, সহকর্মী ও বিশিষ্টজনদের মাঝে। সমবেদনা জানাতে হাসপাতালে ছুটে যান পরিচিতজনরা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফনের কথা রয়েছে। অধ্যাপক ডক্টর এম মনিরুজ্জামান মিয়া বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এই শিক্ষাবিদ মৃত্যুর আগে প্রায় 3টি বছর অনেকটা গৃহবন্দীর মতো কাটিয়েছেন। ব্যক্তিজীবনে চিরকুমার এই শিক্ষাবিদকে লোকচক্ষুর অন্তরালে রাখা নিয়ে ব্যাপক আলোচনাও ছিল। সেই একাকিত্বের মাঝেই চিরবিদায় নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। শনিবার অসুস্থ হলে তাকে নেওয়া হয় রাজধানী স্কয়ার হাসপাতালে। 2 দিন রাখা হয় আইসিইউতে, কিন্তু ধরে রাখা যায়নি এই শিক্ষাগুরুকে। দুপুর 12:15টার সময় তিনি মারা গেলেন। এখন মর্গে আছে, কালকে সকালবেলা তাকে বাসায় নিব অল্পক্ষণের জন্য। নেওয়ার পরে ভূগোল ও পরিবেশ বিভাগে যাবে 11:30টার দিকে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নেব, যেখানে বাদ জোহর তার জানাজা হবে, 1 দফা জানাজা হবে। তারপরে আমরা গ্র্যান্ড আজাদ মসজিদে নিয়ে যাব গুলশানে, যেখানে বাদ আসো তার 2য় জানাজা হবে। তারপরে বনানী কবরস্থানে নিয়ে যাব আর কি, আমার বাবার কবরের পাশে। 1935 সালে পশ্চিমবঙ্গের মালদহ জেলায় জন্ম নেন তিনি। দেশভাগের পর তাঁরা বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলে আসেন। 1990 সালের 24 মার্চ থেকে 1992 সালের 31 অক্টোবর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি। এছাড়াও রাষ্ট্রীয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন অধ্যাপক এম মনিরুজ্জামান মিয়া। ওনার ফিজিক্যাল জিওগ্রাফির উপরে অনেক লেখালেখি আছে, ওনার একাডেমিক ইয়েতে ওনার কন্ট্রিবিউশন অনেক। এবং আমি বলবো শুধু একাডেমিক কন্ট্রিবিউশন না, অ্যাডমিনিস্ট্রেশনেও কিন্তু ওনার অনেক কন্ট্রিবিউশন আছে। আমার সৌভাগ্য যে ওনার ডাইরেক্ট স্টুডেন্ট আমি ছিলাম এবং পরবর্তীতে আমি তার কলিগ ছিলাম এবং আমরা সবাই তার স্নেহভাজন ছিলাম। তার মৃত্যুতে গভীর শোক জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিশিষ্টজনরা। হাসপাতালে পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপির প্রতিনিধি দল। 90-এর গণঅভ্যুত্থানে প্রফেসর মনিরুজ্জামান মিয়ার অবদান অনস্বীকার্য। তিনি রাজপথে থেকেই তখন সংগ্রাম করেছিলেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 2004 সালে 21 পদক পান তিনি। তার মৃত্যুতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেটফুল সিরামিক্স সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার দায় সরকারকেই নিতে হবে বলেছেন জাপা এমপি বেগম খোরশেদারা হক। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় নসিমন যাত্রী 5 নারী শ্রমিক নিহত।
স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার দায় সরকারকেই নিতে হবে বলে সংসদে জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য বেগম খোরশেদারা হক। সকালে জাতীয় সংসদের বাজেট আলোচনায় খোরশেদারা হক জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, মানুষের কোনো নিরাপত্তা নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যে দেশে সুরক্ষিত নয়, সে দেশে সাধারণ মানুষও নিরাপদ নয় বলে মন্তব্য করেন তিনি। বাজেট আলোচনার সময় সংসদে অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী উপস্থিত না থাকায় অসন্তোষ জানান তিনি। বিষয়টি নিয়ে অধিবেশনের শুরুতে বিরোধী দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ ও চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী পয়েন্ট অফ অর্ডার চাইলেও সময় দেননি ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। অর্থমন্ত্রী বা প্রতিমন্ত্রী না থাকলেও মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা সংসদ সদস্যদের বক্তব্য নোট করছেন বলে জানান তিনি। এদিকে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, একই দলে বিদ্রোহী প্রার্থী থাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু সহিংসতা হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজির প্রশ্নের জবাবে এই তথ্য জানান আইনমন্ত্রী। কুষ্টিয়ায় 5 নারী শ্রমিক এবং রংপুরে 4 জন সহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত 14 জন, আহত অন্তত 30 জন। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের দক্ষিণ বটতৈলে ট্রাকের ধাক্কায় নসিমনে থাকা 5 নারী শ্রমিক নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে নসিমনে কয়েকজন শ্রমিক শহরের চেচুয়া এলাকায় কাজে যাচ্ছিল। এ সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই 2 নারী শ্রমিক নিহত হয়। গুরুতর আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় আরও 3 জন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও নসিমনের চালকরা পালিয়ে গেছে। এদিকে রংপুরের পীরগঞ্জে বাস উল্টে শিশু সহ 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 20 জন। অন্যদিকে বাগেরহাটের ফকিরহাটে পিকআপের ধাক্কায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী দম্পতির। এছাড়া মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো 3 জন। ইজি বাইকে যাত্রী পরিবহন করা নিয়ে হবিগঞ্জে 5 গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 30 জন। সদর উপজেলার সুরাবই, কান্দিগাঁও, শরীফাবাদ, ভগরহাটি এবং ভাটি শৈলজুড়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, রবিবার ইফতারের সময় বাড়ি পৌঁছে দেয়া নিয়ে সুরাবই গ্রামের ইজি বাইক চালক আলামিনের সাথে কান্দিগাঁও গ্রামের জামাল সর্দারের কথা কাটাকাটি হয়। এর জেরে সকালে 2 গ্রামের মানুষ মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আশেপাশের আরও 3 গ্রামের মানুষ এতে অংশ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। আবারও নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে ফ্লোরিডায় সমকামীদের নাইট ক্লাবে হামলাকারী মতিনের জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে পুলিশ এফবিআই এর পাল্টাপাল্টি বক্তব্যে বাড়ছে বিভ্রান্তি। আম্পায়ারদের সঙ্গে দুর্ব্যবহারেও শাস্তি পাচ্ছেন না তামিম ইকবাল। 2 আম্পায়ারই অসুস্থ হয়ে পড়ায় আবাহনী প্রাইম দলেশ্বর ম্যাচ স্থগিত। ম্যাচ রেফারির উদ্ভট রিপোর্ট। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের নাইট ক্লাবে হামলাকারী ওমর মীর সিদ্দিক মতিনের জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে পুলিশ এফবিআই এর পাল্টাপাল্টি বক্তব্যে বাড়ছে বিভ্রান্তি। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলছে, এতদিন নজরদারিতে ছিলেন ওমর, তবে জঙ্গি তালিকায় তাঁর কোনো নাম ছিল না বলে জানিয়েছে পুলিশ। এদিকে বর্বর হামলা চালিয়ে 50 জনকে হত্যার ঘটনায় বিশ্বজুড়ে চলছে নিন্দার শোক। অরল্যান্ড জুড়ে জারি রয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শনিবার মধ্যরাতে নিস্তব্ধতা ভেঙে যায় মুহুর্মুহুর গুলির শব্দ আর হতাহতদের আর্তনাদে। এক বন্দুকধারীর এলোপাথারি গুলিতে রক্তে ভেসে যায় ফ্লোরিডার অরল্যান্ডের সমকামীদের নাইট ক্লাব পালস। আহত 53 জনের অনেকের অবস্থা গুরুতর। এমন ভয়াবহ আর নৃশংস হত্যাযজ্ঞ যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কখনো ঘটেনি। হামলাকারী আফগান বংশোদ্ভূত মার্কিন যুবক ওমর মীর সিদ্দিক মতিনের বাড়ি ঘিরে চলছে তল্লাশি অভিযান। এফবিআই জানিয়েছে, ফ্লোরিডায় বেড়ে ওঠা মতিনকে 2013 ও 14 সালে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সিরিয়ার আল নুসরা ফ্রন্টের মনির মোহাম্মদ আবু সালহার সাথে যোগাযোগ সন্দেহ হলেও প্রমাণ করা যায়নি।
তবে ভিন্ন কথা বলছে মার্কিন পুলিশ। তারা জানিয়েছে সন্দেহভাজন সন্ত্রাসীদের তালিকায় নাম ছিল না মতিনের। সন্ত্রাসী যোগসূত্রের অভিযোগ নাকচ করে দিয়েছে ওমরের পরিবারও। ছেলের এই কর্মকাণ্ডে জাতির কাছে ক্ষমা চান বাবা সিদ্দিক মতিন। ওমরের জীবনযাপন নিয়েও রয়েছে মিশ্র মত। তাকে খুব শান্ত স্বভাবের মুসল্লি বলেছেন স্থানীয় মসজিদের ইমাম। ওমর মতিন সপ্তাহে 3 থেকে 4 দিন মসজিদে নামাজ পড়তে আসতো। হামলার আগের দিনও 5 বছরের সন্তানকে নিয়ে নামাজ পড়েছে মসজিদে। কারোর সাথে খুব একটা কথা বলতো না সে। তবে ওমর মতিনকে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেছেন তার সাবেক স্ত্রী সিতোরা ইউসুফি। বিয়ের পর যে 4 মাস তার সাথে ছিলাম তাকে খুব অস্থির ও মানসিকভাবে অসুস্থ দেখেছি। সে প্রতিদিনই আমাকে মারধর করত। অবশ্য আইএস মতিনকে নিজেদের যোদ্ধা হিসেবে দাবি করেছে। রবিবারই এক বিবৃতিতে এই দাবি করে জঙ্গি গোষ্ঠীটি। অস্ত্র চালনায় প্রশিক্ষিত ছিল বেসরকারি নিরাপত্তা সংস্থা G4S এর সাবেক কর্মী ওমর। হামলার মাত্র 2 দিন আগেই বৈধভাবে 2টি অস্ত্র কিনেছিল ওমর মতিন। এমন বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম নেতারা। নিন্দা জানিয়েছেন জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে প্রার্থনা। নিহতদের প্রতি এই শ্রদ্ধা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বাইরে ব্রাজিল, অস্ট্রেলিয়া ও পেরু সহ নানান দেশে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ক্লেমন খেলার সংবাদ এবার। প্রিমিয়ার ক্রিকেট। আম্পায়ারদের সঙ্গে দুর্ব্যবহার করেও শাস্তি পাচ্ছেন না আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল। মাঠের আম্পায়ারদের সাথে তামিমের অসদাচরণের উল্লেখই নেই ম্যাচ রেফারি রিপোর্টে। সেখানে আবাহনী প্রাইম দলেশ্বর ম্যাচ বন্ধ হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে 2 আম্পায়ারই ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নিয়ন্ত্রক সংস্থা CCDM তাই কোনো ব্যবস্থাই নিচ্ছে না তামিমের বিপক্ষে। CCDM উল্টো ম্যাচের ভাগ্য ঠেলে দিয়েছে বিসিবির কোর্টে। বিকেএসপিতে প্রাইম দলেশ্বর আবাহনী ম্যাচ। প্রতিপক্ষের ব্যাটসম্যানের বিপক্ষে আউট চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠলেন আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল। সিদ্ধান্তের প্রতিবাদে আম্পায়ারদের গালিগালাজ চলল সমানে, চলল হুমকি ধামকিও। সবকিছু হয়েছে মিডিয়ার সামনে, টেলিভিশন ও পত্রিকার মাধ্যমে, যা দেখেছে সারা দেশের মানুষই। কিন্তু দেখেননি শুধু ম্যাচ রেফারি। তামিম ও আবাহনীর আচরণের প্রতিবাদে ম্যাচ শেষ না করেই মাঠ ছেড়েছেন অফিসিয়ালরা। কিন্তু ম্যাচ রেফারির রিপোর্টে এসেছে 2 আম্পায়ার একসাথে অসুস্থ হয়ে পড়ায় ম্যাচ চালানো সম্ভব হয়নি। অথচ মাঠে কিংবা ড্রেসিং রুমে কোথাও তাদের অসুস্থতার লক্ষণ ধরা পড়েনি। ম্যাচ রেফারির মতোই অবস্থা ঢাকা প্রিমিয়ার লিগের নিয়ন্ত্রক সংস্থা CCDM এর। ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার হয়ে কাজ চালাচ্ছেন তারা। সবকিছু দেখে শুনেও তাই ম্যাচ রেফারির দেয়া প্রতিবেদনই বেদবাক্য তাদের কাছে। ম্যাচ রেফারি রিপোর্টে আমরা কোনো খেলোয়াড়ের ব্যাপারে বা কোনো দলের ব্যাপারে বা কোনো সাপোর্ট উচ্ছৃঙ্খল দর্শকের ব্যাপারে কোনো দলেরই ব্যাপারে তিনি কোনো কিছু লেখেননি। জাস্ট উনি লিখেছেন যে আম্পায়ার অসুস্থ এবং এই ধরনের ঘটনা তিনি হয়তো আগে কোনোদিন ফেস করেননি। সেই জন্য উনি 2টা আম্পায়ারে অসুস্থ হওয়াতে উনি খেলা চালাতে অপারগত। আবাহনী দলেশ্বর ম্যাচের ভাগ্যে কি হবে সেটি বোর্ডের উপরে ছেড়ে দিয়ে CCDM এর সমন্বয়ক আমিন খান সরাসরি না বললেও জানিয়ে দিলেন কোনো শাস্তিই পাচ্ছেন না তামিম ইকবাল। বোর্ড সিদ্ধান্ত নেয় যে না ঠিক আছে, CCDM কে আরও কিছু ক্ষমতা দেওয়া যেতে পারে, যে তাদেরকে আম্পায়ার নিয়োগের ব্যাপারে বা মাঠের দায়িত্বর ব্যাপারে কিছু যদি আমাদের ক্ষমতা দেয়, দেন আমরা এটার বিষয়ে আগাতে পারি। এছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। বিসিবি এবং CCDM দুটোই যেহেতু ক্লাবের কর্তারা চালায়, সেহেতু বলির পাঠা হওয়ার সম্ভাবনা বেশি আম্পায়ারদেরই। অবশ্যই এখানে আম্পায়ারও কিছু একটা আছে না, একটা প্লেয়ার বিভাগে উত্তেজিত হবেই বা কেন। এখানে দায়িত্ব কিন্তু হচ্ছে মেইন কিন্তু হচ্ছে আম্পায়ারের। মাঠে কি খেলা হবে না হবে এটা কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আম্পায়ারের। এই ধরনের পরিস্থিতি হবে কেন, এটা আমার মনে হয় কোনো অবস্থাতে কাম্য না। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অনিয়ম অভিযোগ আগেও ছিল, তবে এবারের প্রিমিয়ার লিগ ছাড়িয়ে গেছে আগের সব আসরকেই। একটি টেস্ট প্লেইং দেশের ঘরোয়া ক্রিকেটের এমনটা কল্পনাই করা যায় না। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বঙ্গবন্ধুকে হত্যার সমস্ত পরিবেশ জাসদ সৃষ্টি না করলে আজ ভিন্ন একটি বাংলাদেশ হতো, দেশ আরও এগিয়ে যেত, ছাত্রলীগের বর্ধিত সভায় বলেছেন সৈয়দ আশরাফ।
সাঁড়াশি অভিযানে সারা দেশে 24 ঘন্টায় আটক ৩,245 জন। টার্গেট কিলিং ঠেকাতে গোয়েন্দা সংস্থাগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর সুপারিশ নিরাপত্তা বিশ্লেষকদের। আদালতের নির্দেশনা উপেক্ষা করে পরোয়ানা ছাড়াই গণগ্রেফতারের অভিযোগ বিএনপির। হয়রানির উদ্দেশ্যে বিএনপি জামায়াতকে গুপ্ত হত্যায় জড়ানো হচ্ছে না, দাবি তথ্যমন্ত্রীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিয়ার ইন্তেকাল, বনানী কবরস্থানে দাফন কাল। বিএনপি চেয়ারপারসন সহ বিশিষ্টজনদের শোক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টায় নিউজ টপ 10। আমন্ত্রণ রইল। দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। ধন্যবাদ।